বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলায় অন্যটা হয়নি। পারিবারিক মতামতে বিয়ে করলাম। ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে ভাইয়া বলছো কেন? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে। আমি তখন বললাম, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়ল। অধিক সুখে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম। তারপর বউ আমার বলল, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলা মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকাটা বাদ দিল না। এ জীবন রেখে কি লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বই না। তখন সে বলল, একটা বিড়াল এনে দিবেন। বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কি করবা শুনি? তখন সে বলল, ভাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাদিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তার বেগাট গটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, এনে দিন না একটা বিড়াল। চলো চলো নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর। মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই, সেটা আমার আর বুঝার বাকি রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে। তখন সে বলল, কিন্তু ভাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে। তখন আমি রেগে গিয়ে বললাম, তো ভাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা। আমার মতো সাদাসিধে ছেলেটার সাথে কেন এমন করছো? বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচেলারদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে দামাচাপা দিয়ে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে বউ আমাদের মাঝের কুলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার না খুব ভয় লাগছে। আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলেই জাপটে ধরে, ভালো করে জড়িয়ে ধরো আমাকে। আহ, কি রোমান্টিক অনুভূতি। মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলর লাইফটা কেটে গেল আমার। বউয়ের মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার জ্বালাপালা। ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পর মাইশা আমাকে কল দিচ্ছে। রিসিভ করতেই বলছে, ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয়টাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর রিয়েক্ট দিতে কখনো ভুলবেন না। ধন্যবাদ। ফোন ধরতেই বলছে, বাসায় কখন আসবেন ভাইয়া? বাসায় ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু। আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে। কোথায় কোথায় ভাইয়া বলাটা বোধ হয় মাইশার একটা বদ অভ্যাস। কিছু বলার সাহস হচ্ছিল না কোনোবারই, শুধুমাত্র হা বলে কল কেটে দিচ্ছি প্রতিবারই। বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল। রিসিভ করতেই বললেন, বাবা মাইশা আমাকে শুধু শুধু প্রশ্ন করতে ভাইয়া আসবে কখন। আসার পথে মাইশার ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো। আবেগে দু চোখ বেয়ে 2.5 ফুটা জল গড়িয়ে পড়লো। আমি বললাম, ঠিক আছে মা বলে কল কেটে দিলাম। তারপরে একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিং বেলে হাত চাপলাম। দেখলাম মাইশা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মাইশা জুড়ে বলতে লাগলো, আম্মা দেখো ভাইয়া এসেছে। তখন আমি হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘুরাচ্ছে, কিছু বলার চেষ্টাও করছে। মুখ চেপে ধরে টেনে হিচড়ে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, তুমি আমার আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না। তখন সে বলল, কেন কি হয়েছে? আজ সারাদিনই তো ভাইয়া বলে আপনার কথাই বললাম, আবারও বললাম। তখন আমি বললাম, ঠিক আছে, কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না, বুঝেছো? তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর মাইশা বলল, বিড়ালটা খুব কিউট, এটাকে আমি আর মারবো না, আদর করব। আমি আর কিছু বললাম না। প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেলাম লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে। আড়ি পেতে শোনার চেষ্টা করলাম। তখন বুঝলাম ভাবি বলছে, কিরে বিড়াল মারলি? মাইশা উত্তর দিল, উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো, তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি। দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো। লক্ষ্য করলাম ভাবি মিটি মিটি হাসছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো, কিন্তু মাইশার মুখের বাইয়া ডাকটা সরাতে পারলাম না আর। যাই হোক, ব্যাচেলর লাইফ থেকে তো মুক্তি পেলাম। তবে মেয়েটা আমায় ছাড়া কিছু বুঝে না, কিন্তু সবসময় পিছু পড়েই থাকে। বিয়ের 5 মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা ঘন ঘন বমি করছে। আম্মুও কেমন জানি দুষ্টামির নজরে আমার দিকে তাকায়। বেশ হাসি খুশি পরিবারের সবাই।
কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে। রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন? বিশ্বাস করেন ভাই, এরপর যা শুনলাম আমি তার জন্য মুঠেও প্রস্তুত ছিলাম না। মাইশা মিটিমিটি হাসলো, আমার বুকে মুখ লুকালো। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। দয়া করে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয়টাকে ফলো দিয়ে রাখবেন। এটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ। আগে আমি ভিডিও টিকটকে আপলোড দিতাম, ওইগুলা মানুষে ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিত, যার কারণে আপনারা এতদিন অরিজিনাল পেজ পান নাই। এখন আমি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, এখন থেকে রেগুলার পেজে আপলোড দিব। তাই সবাইকে বলতেছি, দয়া করে আমার অরিজিনাল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন এন্ড রিয়েক্ট দিতে ভুলবেন না। মাইশা মিটিমিটি হাসলো, আমার বুকে মুখ লুকালো, আস্তে করে বলল, ভাইয়া আপনি মামা হতে চলেছেন। বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলায় অন্যটা হয়নি, পারিবারিক মতামতে বিয়ে করলাম। ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম থ হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে ভাইয়া বলছো কেন? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে। আমি তখন বললাম, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়লো। অধিক সুখে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম। তারপর বউ আমার বলল, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলা মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকাটা বাদ দিল না। এ জীবন রেখে কি লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বই না। তখন সে বললো, একটা বিড়াল এনে দিবেন। বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কি করবা শুনি? তখন সে বলল, ভাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাদিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তার বেগাট গটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, এনে দিন না একটা বিড়াল। চলো নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর, মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই, সেটা আমার আর বুঝার বাকি রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে। তখন সে বলল, কিন্তু বাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে। তখন আমি রেগে গিয়ে বললাম, তো বাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা। আমার মতো সাদাসিধে ছেলেটার সাথে কেন এমন করছো? বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচেলারদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে দামাচাপা দিয়ে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে বউ আমাদের মাঝের কুলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার না খুব ভয় লাগছে। আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলেই জাপটে ধরে, ভালো করে জড়িয়ে ধরো আমাকে। আহ কি রোমান্টিক অনুভূতি। মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলর লাইফটা কেটে গেল আমার। বউয়ের মুখে বাইয়া ডাক শুনতে শুনতে কান আমার জ্বালাপালা। ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মাইশা আমাকে কল দিচ্ছে, রিসিভ করতেই বলছে, ওয়েট। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয়টাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর রিয়েক্ট দিতে কখনো ভুলবেন না। ধন্যবাদ। ফোন ধরতেই বলছে, বাসায় কখন আসবেন ভাইয়া? বাসায় ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু। আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে। কথায় কথায় ভাইয়া বলাটা বোধ হয় মাইশার একটা বদ অভ্যাস। কিছু বলার সাহস হচ্ছিল না কোনোবারই, শুধুমাত্র হা বলে কল কেটে দিচ্ছি প্রতিবারই। বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল। রিসিভ করতেই বললেন, বাবা মাইশা আমাকে শুধু প্রশ্ন করতে ভাইয়া আসবে কখন। আসার পথে মাইশার ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো। আবেগে দু চোখ বেয়ে 2.5 ফুটা জল গড়িয়ে পড়লো। আমি বললাম ঠিক আছে মা বলে কল কেটে দিলাম। তারপরে একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিং বেলে হাত চাপলাম। দেখলাম মাইশা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মাইশা জুড়ে বলতে লাগলো, আম্মা দেখো ভাইয়া এসেছে। তখন আমি হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘুরাচ্ছে, কিছু বলার চেষ্টাও করছে। মুখ চেপে ধরে টেনে হিচড়ে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, তুমি আমার আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না। তখন সে বলল, কেন কি হয়েছে? আজ সারাদিনই তো ভাইয়া বলে আপনার কথাই বললাম, আবারও বললাম। তখন আমি বললাম, ঠিক আছে কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না, বুঝেছো?
তখন সে বলল আচ্ছা ঠিক আছে। শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর মাইশা বলল, বিড়ালটা খুব কিউট, এটাকে আমি আর মারবো না, আদর করব। আমি আর কিছু বললাম না। প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেলাম, লক্ষ্য করলাম বাবির সাথে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে। আড়ি পেতে শোনার চেষ্টা করলাম। তখন বুঝলাম বাবি বলছে, কিরে বিড়াল মারলি? মাইশা উত্তর দিল, উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো, তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি। দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো। লক্ষ্য করলাম বাবি মিটিমিটি হাসছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো, কিন্তু মাইশার মুখের বাইয়া ডাকটা সরাতে পারলাম না আর। যাই হোক, ব্যাচেলর লাইফ থেকে তো মুক্তি পেলাম। তবে মেয়েটা আমায় ছাড়া কিছু বুঝে না, কিন্তু সবসময় পিছু পড়েই থাকে। বিয়ের 5 মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা ঘন ঘন বমি করছে। আম্মুও কেমন জানি দুষ্টামির নজরে আমার দিকে তাকায়। বেশ হাসি খুশি পরিবারের সবাই, কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে। রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন? বিশ্বাস করেন ভাই, এরপর যা শুনলাম আমি তার জন্য মুঠেও প্রস্তুত ছিলাম না। মাইশা মিটিমিটি হাসলো, আমার বুকে মুখ লুকালো। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। দয়া করে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয়টাকে ফলো দিয়ে রাখবেন। এটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ। আগে আমি ভিডিও টিকটকে আপলোড দিতাম, ওইগুলা মানুষে ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিত, যার কারণে আপনারা এতদিন অরিজিনাল পেজ পান নাই। এখন আমি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, এখন থেকে রেগুলার পেজে আপলোড দিব। তাই সবাইকে বলতেছি, দয়া করে আমার অরিজিনাল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, এন্ড রিয়েক্ট দিতে ভুলবেন না। মাইশা মিটিমিটি হাসলো, আমার বুকে মুখ লুকালো, আস্তে করে বলল, ভাইয়া আপনি মামা হতে চলেছেন। আপনি যান, মিম বলল, কিন্তু আপনি তো। আমি বললাম, ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মিম বলল, তা আপনি ওষুধ কিভাবে খাবেন? আমি বললাম, তা কোনো একভাবে খাবো। তখনই নার্স এসে বলে উঠে, ম্যাম আপনার বাড়ি থেকে ফোন দিয়েছিল, আপনার ফোন বন্ধ ছিল আর অনেক রাত হয়েছে। মিম বলল, ও তাই তো, অনেক রাত হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। ডাক্তার বলল, জি ম্যাম আপনি তবে বাড়ি যান। মিম বলল, কিন্তু এনাকে কে দেখবে? এনার বলে কেউ এখানে নেই। তারপর ডাক্তারটি একটু রেগে উঠে বলল, আমাদের চিকিৎসা করার দায়িত্ব, আমরা চিকিৎসা করছি, রোগীর দেখাশোনা করা তো আমাদের কাজ না। পরে মিম বলে উঠে, আপনি একজন ডাক্তার হয়ে এমন কথা বলতে পারলেন? ডাক্তার বলল, না ম্যাম আমি সেটা বলিনি, সকাল থেকেই তো কাজ করছি, এখন যদি বাড়ি না গিয়ে রোগীর দেখাশোনা করি তাহলে। মিম বলল, হয়েছে, আপনার থাকা লাগবে না, আপনি তাহলে যান। তখনই মিম ফোন খুলে দেখে তার বাড়ি থেকে 15 বার কল দিয়েছে, এদিকে তারও তো বাড়ি যাওয়া লাগবে। তারপর মিম নার্সকে বলল, আচ্ছা আপনি তবে ওনার দেখাশোনা করেন, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। তখনই নার্স বলল, কিন্তু ম্যাডাম আমারও তো ডিউটি শেষ, আমারও তো এখন বাড়ি যাব, এমনিতে 2 ঘন্টা এনার জন্য দেরি হয়ে গিয়েছে। আমি এত কিছু দেখে সহ্য করতে না পারে একটু সবার সাথে রেগে উঠে বললাম, কাউকে আমার দেখাশোনা করা লাগবে না, আপনি যেতে পারেন, সমস্যা নেই। তারপর সবাই একটু চুপ করে থাকলো। তারপর মিম যেই না কিছু বলে উঠবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে আর কিছু করা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার মতো হতভাগার জন্য কতই না সময় নষ্ট করলেন। তারপর আর মিম কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই ডাক্তার বলে উঠে, ম্যাম ওনার হাত দুটি কি এখন কি করা যায়? মিম নিশ্চুপ ভাবে শুনে চলে গেল। তারপর ডাক্তার নার্স রুমের বাইরে গিয়ে বলে উঠে, ডাক্তার বলল, কি আপনি বাড়ি যাবেন না? নার্স বলল, যেতে তো চাই, কিন্তু ম্যাডাম যে বলে গেল থাকতে। ডাক্তার বলল, জানি না কি যে পেল এই রোগীর মাঝে। নার্স বলল, তাই তো দেখছি, জানি না ম্যাডাম অনেক ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো। ডাক্তার বলল, জানেন আজ কি করছে ম্যাম? নার্স বলল, কি করছে? ডাক্তার বলল, এসে দেখি নিজ হাতে এনাকে খাইয়ে দিচ্ছে। নার্স বলল, কি বলেন? ডাক্তার বলল, তা বলছি কি আবার। নার্স বলল, চলুন তো ওনার কাছ থেকে একবার আসি। তারপর সেই ডাক্তার আর নার্স এসে আমাকে বলে উঠে, ডাক্তার বলে, আপনার এখন শরীর কেমন? আমি বললাম, জি মোটামুটি ভালো। তারপর ডাক্তার বলল, আপনার হাত কি এখনো অনেক ব্যথা করছে? আমি বললাম, মাঝে মাঝে অনেক পরিমাণের বেশি ব্যথা করে। ডাক্তার বলে, আমরা মনে হয় আপনার হাত দুটো বাঁচাতে পারবো না, অনেক বড় ধরনের আঘাত লেগেছে আপনার। তখন আমি নিশ্চুপ। নার্স বলে, তা ম্যাম বলে আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে? আমি বললাম, ডাক্তার বলল, আচ্ছা আপনার পরিবারের মনে হয় কেউ থাকা উচিত। আমি বললাম, কে থাকবে? তখন ডাক্তার বলে, আল্লাহ না করুক আপনার হাত দুটি যদি কেটে ফেলতে হয় তখন আপনি কি করবেন? আমি বললাম, আমি জানি না। নার্স বলল, আচ্ছা ম্যাম আপনাকে কি বলেছে? আমি বললাম, কেন কিছু না তো। নার্স বলে, আপনি কি জানেন আপনার হাত অপারেশন করতে
ম্যাম কোনো টাকা নেয়নি, বরং আপনার অন্য খরচগুলো ম্যাডাম পরিশোধ করছে। আমি বললাম কি বলেন, তিনি এসব আমার জন্য কেন করবে? ডাক্তার বলল তা তো আমরা জানি না, কেন আপনার মাঝে কি পেয়েছে যে ম্যাডাম? আমি বললাম আমিও তো জানি না, শুধু একটু ভালোভাবে আমি বাঁচতে চাই। নার্স বলল আপনি কি ম্যাডামের সম্পর্কে জানেন? আমি বললাম না। নার্স বলল ম্যাডামের বাবা কিন্তু এই শহরের অনেক বড় ব্যবসায়ী। আমি বললাম তা জেনে আমি কি করব? ডাক্তার বলল আচ্ছা তাহলে আপনি থাকেন, আমরা যাই। আর হ্যাঁ, ম্যাডামকে আবার বলিয়েন না যে আমরা এখানে ছিলাম না। আমি বললাম আচ্ছা আমি বলবো না, আপনারা যান। তারপর একা শুয়ে আছি, চারদিকে নিস্তব্ধ, তবু আজ ঘুম ধরছে না। আজ আমি অনেক অসহায়, আমার যদি হাত দুটো কেটে ফেলে তখন আমি কি করব? তারপর জেগেই আছি, হঠাৎ রাত 3টার সময় দেখি, তখনই আমি দেখি অনেক শীত পড়ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমি আমার হাত বের করতে পারছি না। এদিকে ঠান্ডায় আমি কাঁপছি, কিন্তু কেউ তো নেই। শেষে এইভাবেই রাতটা কাটিয়ে দিলাম, আর কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেই জানি না। তারপর চোখ খুলে দেখি মিমকে, সে আমার দিকে কেমনে যেন তাকিয়ে আছে। আমি চোখ খুলছি দেখে সেও কেমন যেন একটা লজ্জা পেল আর বলতে লাগলো আজ আপনি কেমন আছেন? আমি বললাম জি ভালো, আপনি? মিম বলল আমিও ভালো। তা আপনার সেই লোকটি কোথায় যে আপনাকে নিয়ে এসেছিল? আমি বললাম জানি না, 3 দিন তো হয়ে গেল, সে তো আর আসলো না। মিম বলল আচ্ছা আপনার বাবা মার কথা কি মনে পড়ে না? আমি বললাম মাঝে মাঝে পড়ে, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। মিম বলল আপনার হাতের কি অবস্থা তা জানার জন্য আবারও টেস্ট করতে দিয়েছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে যাবেন, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আপনি যান, মিম বলল কিন্তু আপনি তো। আমি বললাম ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য, আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মিম বলল তা আপনি ওষুধ কিভাবে খাবেন? আমি বললাম তা কোনো একভাবে খাবো। তখনই নার্স এসে বলে উঠে ম্যাম আপনার বাড়ি থেকে ফোন দিয়েছিল, আপনার ফোন বন্ধ ছিল আর অনেক রাত হয়েছে। মিম বলল ও তাই তো, অনেক রাত হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। ডাক্তার বলল জি ম্যাম আপনি তবে বাড়ি যান। মিম বলল কিন্তু এনাকে কে দেখবে? এনার বলে কেউ এখানে নেই। তারপর ডাক্তারটি একটু রেগে উঠে বলল আমাদের চিকিৎসা করার দায়িত্ব আমরা চিকিৎসা করছি, রোগীর দেখাশোনা করা তো আমাদের কাজ না। পরে মিম বলে উঠে আপনি একজন ডাক্তার হয়ে এমন কথা বলতে পারলেন? ডাক্তার বলল না ম্যাম আমি সেটা বলিনি, সকাল থেকেই তো কাজ করছি, এখন যদি বাড়ি না গিয়ে রোগীর দেখাশোনা করি তাহলে। মিম বলল হয়েছে, আপনার থাকা লাগবে না, আপনি তাহলে যান। তখনই মিম ফোন খুলে দেখে তার বাড়ি থেকে 15 বার কল দিয়েছে, এদিকে তারও তো বাড়ি যাওয়া লাগবে। তারপর মিম নার্সকে বলল আচ্ছা আপনি তবে ওনার দেখাশোনা করেন, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। তখনই নার্স বলল কিন্তু ম্যাডাম আমারও তো ডিউটি শেষ, আমারও তো এখন বাড়ি যাব, এমনিতে 2 ঘন্টা এনার জন্য দেরি হয়ে গিয়েছে। আমি এত কিছু দেখে সহ্য করতে না পারে একটু সবার সাথে রেগে উঠে বললাম কাউকে আমার দেখাশোনা করা লাগবে না, আপনি যেতে পারেন, সমস্যা নেই। তারপর সবাই একটু চুপ করে থাকলো। তারপর মিম যেই না কিছু বলে উঠবে তার আগে আমি বলে উঠলাম আপনাকে আর কিছু করা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার মতো হতভাগার জন্য কতই না সময় নষ্ট করলেন। তারপর আর মিম কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই ডাক্তার বলে উঠে ম্যাম ওনার হাত দুটি কি এখন কি করা যায়? মিম নিশ্চুপ ভাবে শুনে চলে গেল। তারপর ডাক্তার নার্স রুমের বাইরে গিয়ে বলে উঠে ডাক্তার বলল কি আপনি বাড়ি যাবেন না? নার্স বলল যেতে তো চাই, কিন্তু ম্যাডাম যে বলে গেল থাকতে। ডাক্তার বলল জানি না কি যে পেল এই রোগীর মাঝে। নার্স বলল তাই তো দেখছি, জানি না ম্যাডাম অনেক ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো। ডাক্তার বলল জানেন আজ কি করছে ম্যাম? নার্স বলল কি করছে? ডাক্তার বলল এসে দেখি নিজ হাতে এনাকে খাইয়ে দিচ্ছে। নার্স বলল কি বলেন? ডাক্তার বলল তা বলছি কি আবার। নার্স বলল চলুন তো ওনার কাছ থেকে একবার আসি। তারপর সেই ডাক্তার আর নার্স এসে আমাকে বলে উঠে ডাক্তার বলে আপনার এখন শরীর কেমন? আমি বললাম জি মোটামুটি ভালো। তারপর ডাক্তার বলল আপনার হাত কি এখনো অনেক ব্যথা করছে? আমি বললাম মাঝে মাঝে অনেক পরিমাণের বেশি ব্যথা করে। ডাক্তার বলে আমরা মনে হয় আপনার হাত দুটো বাঁচাতে পারবো না, অনেক বড় ধরনের আঘাত লেগেছে আপনার। তখন আমি নিশ্চুপ। নার্স বলে তা ম্যাম বলে আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে? আমি বললাম ডাক্তার বলল আচ্ছা আপনার পরিবারের মনে হয় কেউ থাকা উচিত। আমি বললাম কে থাকবে? তখন ডাক্তার বলে আল্লাহ না করুক আপনার হাত দুটি যদি কেটে ফেলতে হয় তখন আপনি কি করবেন? আমি বললাম আমি জানি না। নার্স বলল আচ্ছা ম্যাম আপনাকে কি বলেছে? আমি বললাম কেন কিছু না তো। নার্স বলে আপনি কি জানেন আপনার হাত অপারেশন করতে ম্যাম কোনো টাকা নেয়নি, বরং আপনার অন্য খরচগুলো ম্যাডাম পরিশোধ করছে। আমি বললাম কি বলেন, তিনি এসব আমার জন্য কেন করবে?
ডাক্তার বলল তা তো আমরা জানি না। কেন, আপনার মাঝে কি পেয়েছে যে ম্যাডাম? আমি বললাম আমিও তো জানি না, শুধু একটু ভালোভাবে আমি বাঁচতে চাই। নার্স বলল আপনি কি ম্যাডামের সম্পর্কে জানেন? আমি বললাম না। নার্স বলল ম্যাডামের বাবা কিন্তু এই শহরের অনেক বড় ব্যবসায়ী। আমি বললাম তা জেনে আমি কি করব? ডাক্তার বলল আচ্ছা তাহলে আপনি থাকেন, আমরা যাই। আর হ্যাঁ, ম্যাডামকে আবার বলিয়েন না যে আমরা এখানে ছিলাম না। আমি বললাম আচ্ছা আমি বলবো না, আপনারা যান। তারপর একা শুয়ে আছি, চারদিকে নিস্তব্ধ, তবু আজ ঘুম ধরছে না। আজ আমি অনেক অসহায়, আমার যদি হাত দুটো কেটে ফেলে তখন আমি কি করব? তারপর জেগে আছি, হঠাৎ রাত 3টার সময় দেখি, তখনই আমি দেখি অনেক শীত পড়ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমি আমার হাত বের করতে পারছি না। এদিকে ঠান্ডায় আমি কাঁপছি।